ট্রাম্পের বিরুদ্ধে অসম যুদ্ধে বিজয়ের পর খামেনির শেষ বিদায়ে অবিস্মরণীয় আয়োজন তেহরানের। এক কাতারে বিশ্ব নেতারা, বাংলাদেশের স্পিকার সহ 11 দলীয় প্রতিনিধিদের শ্রদ্ধা। স্কুল থেকে এসে গোসল করতে পারি না, ওয়াশরুমের কথা বলবেন, হাত মুখ ধরো পানি থাকে না, রান্না বাড়া করা জানা, কোনো কিছুই করা যাইতেছে না। মানে পানি আসেই না, এক ফুটা পানিও নাই। চীনের সঙ্গে মিরপুরে পানির জন্য হাহাকার, দুর্ভোগে বাসা ছাড়ছেন অনেকে। রায়েরবাজার বধ্যভূমি প্রকল্পে জমি হারিয়ে নিঃস্ব 2200 পরিবার, মানবেতর জীবনযাপন, ভুক্তভোগীদের আশা দেখাচ্ছে সিটি কর্পোরেশন। স্বস্তি ফিরছে না নিত্যপণ্যের বাজারে, মধ্যবিত্ত সংসারে বাড়তি চাপ কমলেও ভোক্তা পর্যায়ের আগের দামে বিক্রি হচ্ছে সিলিন্ডার। সাইদির মামলার সাক্ষী সুখরঞ্জন বালিকে অপহরণকারী পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার, কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের। দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ স্টার নিউজ প্রাইমে। আপনাদের সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম। আমাদের শিরোনামগুলো দেখছিলেন এতক্ষণ, এবারে বিস্তারিত খবর। মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহতের 4 মাস পর অবশেষে প্রকাশ্যে আনা হলো আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। বৃহস্পতিবার রাতে ইরানের বিপ্লবী এই সর্বোচ্চ নেতার কফিন আনা হয় জনসমক্ষে। এ সময় কান্নায় ভেঙে পড়েন হাজার হাজার লক্ষ লক্ষ ইরানি। আগামীকাল তেহরানে হবে স্মরণকালের সবচেয়ে বড় জানাজার নামাজ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি জানাজা ঘিরে হামলা চালানোর চেষ্টা করে তাহলে পরিণতি খারাপ হবে, এমন হুঁশিয়ারি দিয়েছে ইরান। শেষ যাত্রার আগে জনসমক্ষে বিপ্লবী নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যার হুঙ্কারে কেঁপে উঠত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, আজ তিনি নীরব। 4 মাস আগেই গত 28 ফেব্রুয়ারি এই কণ্ঠকে চিরতরে নিভিয়ে দেয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যদিও তার দেশপ্রেম ও চেতনা ছড়িয়ে আছে কোটি কোটি জনতার মাঝে। প্রিয় নেতাকে হারিয়ে তাই শোকাহত গোটা জাতি। বৃহস্পতিবার রাতে তেহরানের ইমাম হুসেইনি কমপ্লেক্সে নেওয়া হয় আলী খামেনির মরদেহবাহী কফিন। তবে তার আগেই তেহরানের বিভিন্ন রাস্তায় জড়ো হয় হাজারো ইরানি। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের মহান নেতার জানাজায় যাচ্ছি, ভাবলেই বুকটা ভারী হয়ে উঠছে। আমি কিছুদিন আগেই আমার নিজের বাবাকে হারিয়েছি, এখন ঠিক একই রকম পাথর চাপা কষ্ট পাচ্ছি। মনটাকে একটু হালকা করতে তাই রাস্তায় নেমে এসেছি। শনিবার তেহরানে শুরু হবে খামেনির জানাজা। এরপর কোম, নাজাফ ও কারবালায় শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ নেওয়া হবে তার জন্মশহর মাশহাদে। 9 জুলাই সেখানে দাফনের মধ্য দিয়ে শেষ হবে 6 দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান। এরই মধ্যে তেহরানে অনুষ্ঠিত হয়েছে নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনির স্ত্রী জাহারা হাদ্দাদ আদেলের বিদায়ী অনুষ্ঠান। 28 ফেব্রুয়ারির হামলায় তিনিও নিহত হন। তবে নিরাপত্তা শঙ্কার কারণে বাবার জানাজায় মোজতাবা প্রকাশ্যে উপস্থিত নাও হতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। তবে ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসির প্রধান আহমেদ বাহেদিকে খামেনির কফিনের পাশে দেখা গেছে। যুদ্ধ শুরুর পর এটাই তার প্রথম প্রকাশ্যে আসা। এদিকে খামেনির জানাজা ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা চালালে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক কমান্ড। জানাজা ঘিরে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। 4 দশকেরও বেশি সময় ধরে ইরানের রাজনীতি ও পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দু ছিলেন আলী খামেনি। তাই তার জানাজা শুধু একজন নেতার বিদায় নয়, বরং ইসলামী প্রজাতন্ত্রের ভবিষ্যৎ পথ চলার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছে তেহরান। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহে শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিনিধি দল। এ সময় বাংলাদেশের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। শ্রদ্ধা জানাবার আনুষ্ঠানিকতায় ছিলেন 11 দলীয় বিরোধী জোটের
নেতারাও। শুক্রবার সকাল থেকে তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহে শ্রদ্ধা জানানো শুরু করেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। দুপুরে তেহরানে খামেনি মোসল্লায় উপস্থিত হন বাংলাদেশের পার্লামেন্ট স্পিকার হাফিজউদ্দিন আহমদ। তার নেতৃত্বে সরকারি প্রতিনিধি দল শ্রদ্ধা জানান খামেনির কফিনে। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ, পরে সংক্ষিপ্ত মোনাজাত করেন তিনি। শ্রদ্ধা জানাতে যাওয়া রাষ্ট্রীয় বিশিষ্ট অতিথিদের সাথে কুশল বিনিময় করতে তখন খামেনি মোসাল্লায় হাজির ছিলেন ইরানের শীর্ষ নেতৃবৃন্দ। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ একে একে হ্যান্ডশেক করেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, স্পিকার বাঘের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসির সাথে। এর আগে বাংলাদেশের 11 দলীয় বিরোধী জোটের নেতারাও শ্রদ্ধা জানান। প্রতিনিধি দলে আছেন বিরোধী দলের একাধিক সংসদ সদস্য ও নেতা এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এদিকে তেহরানে অন্যান্য অনুষ্ঠানমালার ফাঁকে ইরানি স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন হাফিজউদ্দিন আহমদ। দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা করেন তারা। জাহিদুর রহমান, স্টার নিউজ। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পর্যবেক্ষণ করছে ভারত। শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর যে কোনো উন্নয়নমূলক বা কৌশলগত কর্মকাণ্ডের উপর ভারত সবসময় গভীর নজর রাখে। তিস্তা নদীর উন্নয়ন প্রকল্পে চীনের সহায়তার বিষয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের উন্নয়ন সহযোগিতা পারস্পরিক সম্মত কর্মপরিকল্পনার ভিত্তিতে পরিচালিত হয় এবং তা নিয়মিতভাবে পর্যালোচনা করা হয়। তিনি আরও জানান, তিস্তা প্রকল্প নিয়ে ভারতের অবস্থান বাংলাদেশকে আগেই জানানো হয়েছে। আমরা আমাদের প্রতিবেশী অঞ্চলে চলমান সব ধরনের উন্নয়ন ও ঘটনা প্রবাহের উপর সতর্ক ও নিবিড় নজর রাখছি। পরিস্থিতি অনুযায়ী আমাদের স্বার্থ ও অগ্রাধিকার বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তিস্তা নদী প্রকল্পের বিষয়ে আমাদের অবস্থান ও দৃষ্টিভঙ্গি বাংলাদেশকে আগেই যথাযথ কূটনৈতিক মাধ্যমে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরেই মিরপুরে তীব্র পানি সংকটে ভুগছেন নগরবাসী। বাধ্য হয়ে অনেকে ছেড়ে দিচ্ছেন ওই এলাকার বাসাবাড়ি। দিনের পর দিন পানি না থাকায় দৈনন্দিন জীবনযাত্রা হয়ে উঠেছে বিপর্যস্ত। অনেক পরিবারকে গভীর রাত কিংবা ভোরে পানি সংগ্রহের অপেক্ষায় থাকতে হয়। কেউ কেউ আবার অতিরিক্ত খরচ করে ট্যাঙ্কারের পানি কিনে প্রয়োজন মেটাচ্ছেন। সংকট সমাধানের প্রশাসনের কার্যকর উদ্যোগ নেই, এমন অভিযোগ স্থানীয়দের। পানির জন্য অপেক্ষা, কিন্তু এক ফোঁটাও মিলছে না। দিনরাতের বেশিরভাগ সময়ই থাকে না পানি, আর আসলেও তা কিছু সময়ের জন্য। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। তো বাচ্চারা বিরক্ত, কিভাবে স্কুল থেকে এসে গোসল করতে পারি না, ওয়াশরুমের কথা বলবেন, হাত মুখ ধরো পানি থাকে না, রান্না বাড়া করা জানা, কোনো কিছুই করা যাইতেছে না। মানে পানি আসেই না, এক ফুটা পানিও নাই। 15 দিন 20 দিন বা তার বেশি এক ফোঁটা পানি আসে না, একদম তো এত কঠিন অবস্থা হয়েছে পানি না আসার কারণে অনেকে অসুস্থ হয়ে গেছে। গত কয়েক মাসে প্রায় 40 ট্রাক পানি কিনেছেন মিরপুরের এই বাড়িওয়ালা। বলছেন, ভাড়াটিয়ারা পানির অভাবে ছেড়ে দিচ্ছেন বাসা। ওয়াসা থেকে যা সলিউশন দিচ্ছে ওটা টেম্পোরারি হচ্ছে, পার্মানেন্ট কোনো সলিউশনে যায়নি। আর এখন আপাতত ওনাদের পার্মানেন্ট সলিউশনের দিকে যেতেও যে টেম্পোরারি একটা দরকার, এই বিষয়ে আসলে খুব স্লো গতির কাজ চলছে। আমরা একটা স্থায়ী সমাধান চাই। 4 এবং 6 নম্বর লাইনের বাসিন্দা, বিশেষ করে খুব সমস্যায় আছি আমরা। বাধ্য হয়ে গৃহস্থলীর রান্নার হাঁড়িতে জমিয়ে রাখতে হয় পানি, তবে অনেক সময় সেটিও ব্যবহার অযোগ্য হয়ে পড়ছে। দ্রুত লোকসংখ্যা বাড়ার কারণে পানির সংকট হয়েছে বলে দাবি উত্তর সিটির প্রশাসকের। 30 বছর আগে ঢাকা শহরের জনসংখ্যা আর আজকে এসে 2026 সালে ঢাকা শহরের জনসংখ্যার মধ্যে অনেক তফাৎ আছে। পানির সংকট একটা স্বাভাবিক বিষয়। এদিকে মরার উপর খাড়ার ঘা হয়ে পড়েছে ওয়াসার খোঁড়াখুড়ি। বর্ষাকাল আসলেই এভাবে খোঁড়াখুড়ি শুরু করে ঢাকা ওয়াসা, আর যার খেসারত দিচ্ছে নগরবাসী। বিশেষ করে মিরপুর এলাকায় পানির সংকটে অতিষ্ঠ জনজীবন। প্রতিদিনের এই দুর্ভোগে অনেকে বাধ্য হয়ে ছেড়ে দিচ্ছেন বাসাবাড়ি। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সামনে বর্ষায় সংকট আরও বাড়বে বলে দাবি স্থানীয়দের। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা। বিদ্যুৎ ব্যবহারে বড় কোনো পরিবর্তন না থাকলেও রাজধানীতে বিল বেড়ে যাওয়া নিয়ে বিপদে গ্রাহকরা। অনেকের অভিযোগ, 1 মাসের ব্যবধানে
কয়েক গুণ বেড়েছে, অনেকটা ভুতুড়ে বিল হয়েছে সবার। অভিযোগ তদন্তে বিদ্যুৎ বিভাগ এরই মধ্যে দিয়েছে বিশেষ বিজ্ঞপ্তি ও সমাধানের আশ্বাস। নাজমুল হাসানের রিপোর্ট। আগে 400 টাকা আইতো, এখন প্রায় 800 টাকা বিল আসতেছে। টাকা কিভাবে কাটে, কত করে কাটে, এটা বোঝার কোনো উপায় আমাদের নাই। বিদ্যুৎ বিল নিয়ে এমন অভিযোগ এখন বহু গ্রাহকের। কারো বিল দ্বিগুণ, কারো বা 3 গুণ। অনেকে বলছেন বিল সংশোধনের জন্য অফিসে ঘুরেও মিলছে না সমাধান। এখানে 5000 টাকা রিচার্জ করা হয়েছে। গ্রাহকদের অভিযোগ, মিটার রিডিংয়ের অস্বাভাবিক বিল তৈরি হচ্ছে। আগে মাসে 2 বার রিচার্জ করলেও এখন 3 থেকে 4 বারও করতে হচ্ছে। না, আমাকে দেখাচ্ছে 23 থেকে সামথিং আমাকে রিফান্ড দেওয়া হয়েছে। ওকে, থ্যাংক ইউ ফর গভর্নমেন্ট, আমাকে 23 টাকা রিফান্ড দিয়েছে, আমি খুব কৃতজ্ঞ। কিন্তু পাশাপাশি যে আমার যে আরও 500 টাকা হিডেন চার্জ নেওয়া হলো, সেটা টাকা কিন্তু আমার কাছে নাই। 24 তারিখে 5000 টাকা ঢুকাইছি। আমার ছোট 2টা এসি চলে, 3টা ওই সময় চলে। আর পারিবারিক যে এগুলা চলে, এতে আমার 2 তারিখে টাকা শেষ হয়ে গেছে। মানে 1 সপ্তাহে আমার 5000 টাকা শেষ। শুধু বাসাবাড়ি নয়, অস্বাভাবিক বিলের কারণে নাভিশ্বাস ব্যবসায়ীদেরও। অতিরিক্ত বিলের কারণে ব্যবসা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তারা। সর্বোচ্চ 4 হইতে 4500 টাকা এই জুলাই আগস্ট মাসে। এখন আসতেছে আমার 9 হইতে 10,000 টাকা। এই মাসে আছে 11,000 টাকা। তাহলে বুঝেন আপনি কি পরিমাণ বাড়ছে। এখন আমরা তো অসহনীয়, আমাদের ব্যবসা বাণিজ্য তো দিন দিন খারাপের দিকে যাইতেছে। এর মধ্যে যদি কারেন্ট বিলে দিতে আমার 12,000 টাকা, তাহলে আমি কত টাকা ইনকাম করব, কীভাবে ফ্যামিলি চালাবো? আমার ছোটোখাটো একটা লন্ড্রি দোকান, এখানে আগে বিল আসতো 2500-2600 টাকা, আর এখন বর্তমানে আসতেছে আপনার 6,000 6,500 টাকা বিল আসতেছে। একদিন 2 দিন পরেই দেখা যায় যে নাই, লাল বাতি জ্বলে গেছে। একদিন 2 দিন পরে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা জানান, অভিযোগ প্রমাণিত হলে বিল সংশোধনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া নতুন ট্যারিফ কার্যকর হওয়ায় বিদ্যুৎ বিলও বেড়েছে। আমরা মন্ত্রণালয় থেকে চেষ্টা করতেছি এবং স্ব বিষয়ে এটা বলা হয়েছে যে তারা এটা আমলে নিয়ে একদম মানে গ্রাহক পর্যায়ে যে এটা যেন সলিউশন হয় সাথে সাথে সেই ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে। তবে অভিযোগগুলো সংশোধনের জন্য বিশেষ বিজ্ঞপ্তি সহ হটলাইন সুবিধা চালু করেছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ মানুষের নিত্য প্রয়োজনীয় সেবা। তবে কিছুদিন ধরে বিদ্যুৎ বিলের অস্বাভাবিকতা শুধু আর্থিক চাপই নয়, গ্রাহকদের আস্থার সংকটও তৈরি করেছে। সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুতের নতুন ট্যারিফ কার্যকর হয় বিলিংয়ে কিছুটা পরিবর্তন এসেছে। তবে ভুক্তভোগীরা বলছেন, এসব অভিযোগ আমলে না নিলে এই ভুতুড়ে বিল সহসাই সমাধান হবে না। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা। রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধের ঠিক পেছনেই গড়ে উঠেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিশাল ও আধুনিক কবরস্থান। তবে এই নান্দনিক প্রকল্পের আড়ালে চাপা পড়ে আছে 2200 পরিবারের দীর্ঘ 15 বছরের কান্না। জমি হারিয়ে ফ্ল্যাটের আশায় থাকা এই মানুষগুলো একদিকে যেমন দুর্নীতির শিকার হয়েছেন, অন্যদিকে বেঁচে থাকা হাজারো মানুষের জীবনে নেমে এসেছে কবরের মতো নিস্তব্ধতা। আমাদের সহকর্মী সুমন মাহমুদের একটি বিশেষ রিপোর্ট। ঘটনার শুরুটা 2010 সালে। সে বছর রায়েরবাজার বধ্যভূমি প্রকল্পের জন্য জমি হারান 2200টি পরিবার, যাদের অনেকেই নিম্ন আয়ের মানুষ। সে সময় তাদের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, জমির বিনিময়ে তারা পাবেন নগদ টাকা ও একটি করে ফ্ল্যাট। ফ্ল্যাটের আয়তন হবে 720 স্কয়ার ফিট। 15 বছর পেরিয়ে গেছে, সেই জমি আর ফ্ল্যাটের স্বপ্ন এখনো অধরা। যাতে যাতে জায়গা গেছে প্রত্যেকের একটা করে আপনার দিব, ফ্ল্যাট দিব, কিন্তু এই কথা বললে আমাদের এখানে আন্দোলনটারে দমাইছে। এটা 15 বছরের জন্য আমাদের জায়গা দিবে, ওটা আমি 25,000 টাকা দিয়েছি উকিলরে। ওটা উঠাইছি একবার, যাই মনে করেন, পরে যাই আমি সিটি কর্পোরেশন যাই অফিসে যাই জমা দিয়ে আইছি, জমা নেয় না, অনেক ঘুরাইছে আমাকে। আর্থিক জন সমস্যা, তো মানুষের চলতে সমস্যা, বাসা ভাড়াটা লাগতো না। ক্ষতিগ্রস্ত জন্য পুনর্বাসনের সাইনবোর্ড লাগাইনা ছিল। এই সাইনবোর্ড আস্তে আস্তে দেখি এই বছর আনে আসছিল, এরপর এই সাইনবোর্ড নাই। অভিযোগ আছে রাজনৈতিক মতভেদের কারণেই এই ভোগান্তি। জেলা প্রশাসকের অফিসের দুয়ারে দুয়ারে ঘুরছেন ক্ষতিগ্রস্তরা। বিএমপি করার কারণে আর আমাদের টাকা পয়সাগুলো এইভাবেই দেয় নাই, ঘুরাইছে। যারা যৎসামান্য টাকা পেয়েছেন তাদেরও সর্বোচ্চ 15% পর্যন্ত ঘুষ দিতে হয়েছে। আমাদের জায়গার দাম ছিল 40 লক্ষ টাকা, আমরা পাইছি হইল শতাংশ 3 লক্ষ টাকা। এই টাকা যেভাবে উঠাইছি ওই সরকারের ঘরেই দিয়েই তৈছে। কেউ কাছ থেকে 15%, কারোর কাছ থেকে 20%, আর বিভিন্ন জাত থেকে যা নিতে পারছে টাকা ছাড়া কোনো আমাকে টাকা দেয়নি। মানুষে আগে বলতো একবারের টাকা উঠাইতে পার জোতা থাকে না, আমরা যাইতে সিঁড়িয়েই না।
জমি হারানোদের জন্য ফ্ল্যাটের জায়গাও ঠিক ছিল। রায়ের বাজারে সেই 5 একর জমিতে এখন গড়ে উঠেছে বাস ট্রাকের অবৈধ ডিপো। জমি হারানোদের অনেকেই ঢাকা ছেড়েছেন নিঃস্ব হয়ে, কেউ কাটাচ্ছেন মানবেতর জীবন। 15 বছর জায়গা রাখছো, ওখানে হলো ট্রাক স্ট্যান্ড বানায় রাখছে, আর হলো বিআরটিসি ডিপো বানায় রাখছে, আর রাজাবাগের যে রিক্সা রাখে ওইটা ডিপো বানায় রাখছে। কেন থেমে আছে ফ্ল্যাট নির্মাণ, এই বিষয়ে ডিসি অফিসের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে প্রকল্পটি নিয়ে নতুন আশার বাণী শোনাচ্ছে সিটি কর্পোরেশন। 2200 যে পরিবারের কথা বললেন তাদের বৈধতা আছে, আমি তারপরও কাগজপত্র দেখে যদি বৈধতা থাকে অতি তাড়াতাড়ি যাতে এটা তাদের প্রাপ্যটা তারা পায় সেই ব্যবস্থাটা আমরা করব। 2200টি পরিবারের এই হাহাকার কি তবে শেষ হবে? তারা কি ফিরে পাবে তাদের মাথা গোঁজার ঠাঁই? সমাধানের অপেক্ষায় বঞ্চিতরা। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। ছুটির দিন মানেই পরিবারের জন্য সপ্তাহের বাজার, কিন্তু বাজারে ঢুকেই যেন স্বস্তির বদলে এখন দীর্ঘশ্বাস। মুরগি, মাছ, সবজি, প্রায় সব নিত্য প্রয়োজনীয় পণ্যের দামই বেড়ে গেছে। মূল্যস্ফীতির চাপে আগে থেকে নাজুক মধ্যবিত্তের সংসারে নতুন করে যোগ হয়েছে এই বাড়তি চাপ। ছুটির দিনের হাতিরপুল বাজার। সকাল থেকেই অন্যান্য দিনের তুলনায় ক্রেতাদের ভিড় বেশি, তবে বাজারে এসেও স্বস্তি নেই কারো মুখে। প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে প্রতিটি দোকানেই গুনতে হচ্ছে বাড়তি টাকা। প্রোটিনের অন্যতম প্রধান উৎস মুরগির দামই বেড়েছে সপ্তাহের ব্যবধানে। ব্রয়লার ও সোনালী দুই ধরনের মুরগিরই কেজিতে বেড়েছে 20 টাকা। সোনালী মুরগি বিক্রি করতেছে 380 টাকা করে, আর 205 টাকা নিচ্ছি গতকালকে ব্রয়লার। কোরবানির মাঝামাঝি যে সময় ছিল ওই থেকে এখন একটু কম আছে, ব্রয়লারটা একটু বাড়ছে আর সোনালীটা আগে থেকে কমছে। আমরা তো মুরগি খাইতেই পারি না, 6 মাস ধরে খাইতেই পারি না, মুরগির যা দাম। মাংসের পর মাছের বাজারেও একই চিত্র। সরবরাহ সংকটের কথা বলছেন বিক্রেতারা, আর তার প্রভাব পড়েছে দামে। রুই কাতলা বিক্রি হচ্ছে কেজি প্রতি 500 টাকা বা তার বেশি। পাঙাশ 350 থেকে 400 টাকা, পাবদা 400 টাকা। ট্যাংরা ও শিং মাছের দাম 800 থেকে 1200 টাকা পর্যন্ত। চিংড়ি ও ইলিশের দামও সাধারণ ক্রেতার নাগালের বাইরে। বেশিরভাগ মানুষ তো আর এত টাকা পয়সার মালিক না, ফলে দাম বেশি এবং এটা বেশি সংখ্যক লোকের জন্য সমস্যা। রুই মাছ 450 থেকে 500 টাকা কেজি, টোটালি মাছের দামও অনেক বেশি। রুই মাছ বিক্রি হচ্ছে 450, 2.5 কেজি সাইজ। ট্যাংরা মাছ 400 টাকা কেজি। বাজার রেট যেটা চলতেছে সেই রেটই তো রাখা হচ্ছে। মাছ মাংসের দাম বেশি হলেও মৌসুমী সবজিতে কিছুটা স্বস্তি মিলবে এমন প্রত্যাশা ছিল ক্রেতাদের, কিন্তু সেই আশাও পূরণ হয়নি। করলা, পটল ও ঢেঁড়সের দাম শুরু 60 টাকা থেকে। বেগুন ও শসা বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকা কেজি দরে। কাঁচামরিচের কেজিও 120 টাকা। তবে বিক্রেতাদের দাবি আগের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে। মধ্যস্বত্বভোগীদেরকে তাদের দৌরাত্ম্য কমালে আশা করা যায় যে ভোক্তা পর্যায়ে এবং যারা উৎপাদন করে উভয়ই লাভবান হবে। বর্ষা সিজন হচ্ছে যে তরিতরকারির দাম কিছুটা বেশি মনে হচ্ছে। এটা 3-4টা বেচা হয় মনে করেন এই পটলটা। কৃষকের থেকে ব্যাপারে কিনে আনে, ওই ব্যাপারের থেকে আরেক ব্যাপারে কিনে আনে, ওইভাবে টাকা পাঠা ওইখান থেকে আমরা কিনে আনি। দাম বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে আয় না বাড়ায় সবচেয়ে বেশি চাপে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। তাই বাজারে কার্যকর নজরদারি বাড়িয়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনার দাবি তাদের। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা। সরকার চলতি জুলাই মাসের জন্য দাম কমালেও ভোক্তা পর্যায়ে এখনও বাড়তি দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার। নতুন দাম অনুযায়ী 12 কেজি সিলিন্ডার 1528 টাকায় বিক্রির কথা থাকলেও ভোক্তা পর্যায়ে এখনও বিক্রি হচ্ছে চড়া দামে। বিক্রেতাদের দাবি অতিরিক্ত পরিবহন খরচ এবং নতুন দামের মজুত না আসায় আগের দামে বিক্রি করছেন তারা। বিশ্ববাজারে কমেছে জ্বালানির দাম, যার প্রভাব দেশের বাজারেও। গেল 3 মাসের মধ্যে এখন এলপি গ্যাসের দাম সবচেয়ে কম। 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় 357 টাকা কমিয়ে 1528 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। এলপিজির এই বড় দরপতনের সুফল এখনও পৌঁছেনি সাধারণ মানুষের কাছে। ডিলার বা পাড়ার দোকানে সিলিন্ডার বিক্রি হচ্ছে নির্ধারিত দামের চেয়ে বাড়তি দরে। এতে ভোগান্তিতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। 1.5 মাস 2 মাস এরকম যায়, এর বেশি তো আর নিতে পারি না। আবার রুম ভাড়া আছে, সব কিছু মিলায়ে চলতে হয়। তা ওই কারণে হয়েছে সিলিন্ডারের দাম একটু বেশি হয়ে যায়। সিলিন্ডার 1200 কি 1300 টাকা সর্বোচ্চ,
এখন তো একটা সিলিন্ডার 1600-1700 টাকা পর্যন্ত নিচ্ছে। সিলিন্ডার আগে কিনছি 1100-1200 টাকা, তখন ভাতের প্লেট 10 টাকা। এখন সিলিন্ডার 1900, এখনো ভাতের প্লেট 10 টাকা। মোদি দিয়ে চালের দাম তো বাড়ছে, ওটা তার বাড়ে নাই। বাড়তি পরিবহন খরচ ও হাতবদল খরচের কারণেই সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করা সম্ভব হচ্ছে না বলে দাবি বিক্রেতাদের। দোকান ভাড়া, কস্টিং খরচ বা সব মিলাই যতটুকু রাখা প্রয়োজন আমরা ততটুকুই বিক্রি করি। আর এখন বর্তমানে গতকালকে যে রেট দেওয়া হয়েছে ওই রেটে তো নতুন মাল এখনো আসে নাই। সরকারি রেট এখনো আমরা কালকে ঘোষণা হয়েছে, এখনো পর্যন্ত যারা ডিলার পয়েন্টে যারা আছে এখনো তারা এখনো পর্যন্ত মালের দাম আমাদেরকে নির্ধারিত বলেন নাই যে এই দামে এখনো মাল দিতেছি আমরা। এমন অবস্থায় বাজার নিয়ন্ত্রণে সরকার ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কঠোর নজরদারি বাড়ানোর দাবি ভোক্তাদের। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। বাংলাদেশ জামাত ইসলামের সাবেক নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদীর মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী সুখরঞ্জন বালিকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার সাবেক এএসপি ফজলুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন। বৃহস্পতিবার ঢাকার নিজ বাসা থেকে ফজলুর রহমানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এর আগে আলোচিত এই মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে রাখার আবেদন করেন এই মামলার তদন্ত কর্মকর্তা হেলালুর রহমান। প্রয়াত জামাত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাফাই সাক্ষ্য দিতে গিয়ে 2012 সালের 5 নভেম্বর ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে অপহরণের শিকার হন পিরোজপুরের বিসাব আলীর ভাই সুখরঞ্জন বালি। আমলাতান্ত্রিক জটিলতা ও ঘুষের কারণে ভালো মানুষরা দেশে বিনিয়োগ করছে না বলে মন্তব্য করেছেন জামাতের আমির শফিকুর রহমান। শুক্রবার সকালে নেত্রকোনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। এ সময় নেত্রকোনার চীনামাটির পাহাড় ও প্রাকৃতিক সম্পদ নিয়ে শিল্প বিপ্লবের পরিকল্পনার কথা জানান তিনি। এছাড়াও জেলার পাহাড়, নদ নদী ও তথ্য প্রযুক্তির নানা বিষয় নিয়েও আলোচনা করেন জামাতের আমির। সংবাদ সম্মেলন শেষে নেত্রকোনা পাবলিক হলে অনুষ্ঠিত জেলা জামাতের ষান্মাসিক রোকন সম্মেলনে যোগ দেন তিনি। ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ যেগুলো বলেছেন, সাদামাটির একমাত্র পাহাড়, তারপরে সিলিকন স্যান্ড আছে, এরপরে এগ্রো বেসড প্রোডাক্ট আছে, ফিশ আছে, এই সবগুলা নিয়ে এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হওয়া দরকার। তবে এটা সরকার সব পারবে না। সরকারের দায়িত্ব হচ্ছে ইন্ডাস্ট্রিগুলোকে ফেসিলিটেট করা। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা, অপরাধ প্রবণতা, দুর্নীতি, ঘুষ, পার্সেন্টেজ কাটা, এগুলোর কারণে ভালো মানুষেরাও এখন দেশে ইনভেস্ট না করে এখন বিদেশে রেভিনিউ করছে। আওয়ামী লীগের কেউ না হলে হিন্দু ধর্মের মানুষরাও শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন, এমন মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি বলেন, নির্বাচনের অঙ্গীকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, জনগণের কষ্ট লাঘব করতেই জনবান্ধব বাজেট পাশ করা হয়েছে। শেখ হাসিনার কাছে হিন্দু মুসলমান ছিল না, শেখ হাসিনার কাছে ধর্ম ছিল, সে, তার পরিবার এবং দলের কিছু লোক, এর বাইরে যে যাবে তার কোনো অস্তিত্ব নাই। আজকে প্রধানমন্ত্রী নিরন্তর প্রচেষ্টার মধ্যে দিয়ে তিনি তার নির্বাচনের প্রাক্কালে প্রদত্ত অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় সিসার চালান সহ চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে 2 সহোদর ইরান থেকে সীসা বিক্রির কার্যক্রম শিখে এসে অনলাইনে বিক্রি করতেন। রাজধানীর গুলশান ও ভাটার এলাকায় অভিযান চালিয়ে 66 কেজি সীসার চালান জব্দ করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ইরান থেকে শিখে এসে অবৈধভাবে অনলাইনে সীসা বিক্রি করতেন আহমেদ শরীফি, মেহদাদ শরীফি নামের 2 ভাই। দীর্ঘদিন ধরে ফেসবুক পেজের মাধ্যমে সেবনের উপকরণ বিক্রি ও সরবরাহ করে আসছিলেন তারা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ধরা পড়ে দেশের ইতিহাসে সবচেয়ে বড় 66 কেজি সীসার চালান সহ 3 মাদক কারবারি। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচা এ নিয়ে ব্রিফিংয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, প্রথম দফায় বসুন্ধরা এলাকা থেকে 2 দফায় 2 কেজি সীসা পাওয়া যায়। সেই সূত্র ধরে রাজধানীর কালাচাঁদপুরে একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত আহমেদ শরীফী ও মেহেদাত শরীফীকে আটক ও প্রায় 46 কেজি সীসা উদ্ধার করা হয়। সেটারই একটা প্রক্রিয়া তারা কুরিয়ার সার্ভিস ব্যবহার করছিল। আর যে দুজন বললাম যে ওরা ইরান থেকে আসছে, তাদের পূর্বপুরুষ আমাদের যতটুকু জানা আছে, তথ্য আছে, পূর্বপুরুষ ইরানে ছিল। তারা পরবর্তীতে ওখানে গিয়ে এটা রদ্দ করে এই ব্যবসাটাকে তারপরে বাংলাদেশে এই ব্যবসাটা করে যাচ্ছিল তারা। পরে তাদের দেয়া তথ্য মতে আটক করা হয় মাসুদকে। তার কাছ থেকে জব্দ করা হয় 18 কেজি সীসা, 21টি হুক্কা ও বিভিন্ন ধরনের সরঞ্জাম। 3 জনকে গ্রেপ্তার করতে সম্ভব হয়েছে। তার মধ্যে আছেন আহমেদ শরীফ এবং মেহেদাত শরীফ, এরা 2 জন সহোদর। আরেকজন মাকসুদ আলম, মোহাম্মদ মাকসুদ আলম আছে এনাদেরকে। আর আমাদের এই কার্যক্রমটা মূলত পরিচালনা করা হয়েছে বসুন্ধরা, এই এলাকাটা বাড্ডা বসুন্ধরা মূলত এই জোনটাতে এই কার্যক্রম করে আমাদের সফলতাটা আসছে। চক্রটির গ্রাহকদের তালিকাও প্রস্তুত করেছে অধিদপ্তর। কিছু গ্রাহক যারা তাদের থেকে কিনতো, ক্রয় করতো, তারা যারা বাইরে থেকে আনতো এবং বড় মাপের যারা বিক্রি করতো, সেটার একটা আমরা পেয়েছি কিছু, সেগুলো আমরা অনুসন্ধানের প্রেক্ষিতে এখানে বলছি না, সেটা কার্যক্রম চলমান আছে। আইমন সাজিদ, স্টার নিউজ, ঢাকা। রাজধানীর আদাবরে বিএনপি নেতা বাদশা হত্যাকাণ্ডে চাঞ্চল্য সৃষ্টি হলেও এখনও এই বিষয়ে কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে চলছে অভিযুক্তদের গ্রেপ্তারের অভিযান। এরই মাঝে 4 জনকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র। বিকেলে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। গত বুধবার রাজধানীর আদাবরে বিশ্বকাপের খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে নিহত হন বিএনপি নেতা বাদশা। অভিযোগ ওঠে ওই হত্যার নেপথ্যে রয়েছে স্থানীয় এক যুবলীগ নেতা। আর সেই আলোচনা সমালোচনার মাঝেই তৎপর হয় পুলিশ। শুক্রবার হত্যাকাণ্ডে জড়িত 4 জনকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র। বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, হত্যার নেপথ্যে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ডিবি তেজগাঁও বিভাগ আসামিদের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে বৃহস্পতিবার 2রা জুলাই রাত অনুমানিক 9টা 20 ঘটিকার সময় ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন সাহেবনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, পরিবার লাশ দাফন করতে গ্রামে যাওয়ায় এই ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি। এখনো আপনারা জানেন যে মামলা দায়ের হয়নি, মামলা দায়ের প্রক্রিয়াধীন। মামলা দায়ের হলে আমরা এই মামলা নিয়ে তদন্ত করে আমরা এই বাকি যে জিনিসগুলো দেখছেন এর সঙ্গে কারা কারা জড়িত, কোনো রাজনৈতিক দ্বন্দ্ব আছে বা অন্য কোনো দ্বন্দ্ব আছে কিনা এগুলো আমরা সব খতিয়ে দেবো ইনশাআল্লাহ। আদাবরের এই ঘটনায় এখন পর্যন্ত মোট 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা। খুলনায় দুর্বৃত্তদের গুলিতে 10ম শ্রেণীর এক ছাত্রী আহত হয়েছেন। পুলিশ জানায়, সন্ধ্যায় রূপসার ওয়াপদা বেড়িবাঁধ সড়কে অবস্থান করছিলেন ইতি নামের ওই কিশোরী। এ সময় মোটরসাইকেল থেকে এক দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে কিশোরীটির পায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দেশের সাইবার আইনকে সময় উপযোগী ও আরও কার্যকর করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে। আর এ লক্ষ্যে আইনজীবীদের কাছ থেকে দ্রুত মতামত ও পরামর্শ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার, এমনটা জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শুক্রবার দুপুরে সুপ্রিম কোর্টে ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না হলেও আমাদের গণমাধ্যমের সেই আয়না এখনও নিখুঁত নয়। তাই দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে হবে। সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, কোনো ঐতিহাসিক ঘটনার পক্ষে বা বিপক্ষে বয়ান তৈরি করতে গিয়ে কেউ যদি প্রচলিত আইন লঙ্ঘন করেন তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্র এবং সমাজের আয়না হিসাবে গণমাধ্যমকে নিখুঁত না করলে রাষ্ট্র এবং সমাজ সম্পর্কে ভুল প্রতিবিম্ব কিন্তু হাজির হবে। আমরা দেশের সাইবার লকে নিয়ে কাজ করতে শুরু করেছি। কাজটা করার জন্য আপনাদের মতো কিন্তু এক্সপার্ট লাগে।
দেশের স্বাস্থ্যসেবার মান ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সকালে লালমনিরহাটে সোনার বাংলা ফাউন্ডেশনের ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় বেশিরভাগ সরকারি হাসপাতালগুলোর সেবা নিম্নমানের বলেও সমালোচনা করেন তিনি। জানান, এখানে রোগীরা সঠিক চিকিৎসা পায় না। সঠিক জায়গায় অভিজ্ঞ জনবল পদায়ন করতে পারলে স্বাস্থ্যসেবার মান ফিরবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিতে সরকার এবারের বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে বলেও জানান দুর্যোগ ও ত্রাণমন্ত্রী। দর্শকের এই ছিল আমাদের স্টার নিউজ প্রাইমের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।